শোনো ঘটক ভাই, আমি তেমন কিছুই চাই না, শুধু চুল যেন একদম মাটি পর্যন্ত গড়ায়, বুঝলে তো? এমন মেয়ে আমার ছেলের জন্য তুমি খুঁজে দেবে কেমন? ও আপনি একদম চিন্তা করবেন না। আমি আপনার ছেলের জন্য ঠিক একটা কেশবতী বউ খুঁজে নিয়ে আসব। আপনি আমার উপর ভরসা রাখুন। ঠিক আছে, আপনার উপর ভরসা করলাম। ঠিক আছে, আজ তাহলে আপনি আসুন কেমন? না, মানে কিছু, হ্যাঁ, খরচাপাতি যদি একটু দিতেন। এদিক সেদিক দৌড়াদৌড়ি করে বউ খুঁজতে তো কিছু খরচ লাগে, হ্যাঁ। সেদিন তো আপনাকে 50টা টাকা দিলাম। 50 টাকার কি কাজ করলেন শুনি? একটা সুন্দর জাতের বউ তো আনতে পারলেন না। যে কয়টা আনলেন সবই হচ্ছে টাকমাতা বউ, মাথায় চুল নেই বললেই চলে। সেই টাকায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আপনার ছেলের জন্য বউ খুঁজতে খুঁজতে শেষ হয়ে গেছে। এখন কিছু খরচাপাতি দিন আবার। এই নিন 20 টাকা। আর কিন্তু কোনো টাকা পয়সা আমি দেব না, এই বলে দিলাম। এবার যদি আমার পছন্দ মতো কোনো মেয়ে আপনি জোগাড় করতে না পারেন, তাহলে আর আপনার এই বাড়িতে আসার দরকার নেই। টাকাটা হাতে নিতে নিতে ঘটক বলল, দিদি মনে হয় রাগ করে বললেন। এবার নিশ্চিত আপনার ছেলের জন্য একটা সুন্দর কেশবতী বউ জোগাড় করবই। ভরসা রাখুন আমার প্রতি। আজ তাহলে আমি গেলাম। টাকাটা নিয়ে পলাশদের বাড়ি থেকে বের হতে হতে ঘটক বলল, কেমন করে ওনার ছেলের জন্য আমি বউ খুঁজে বের করব? কত কিছু খোঁজে উনি। লম্বা হতে হবে, বড় বড় চুল থাকতে হবে, একদম মাটিতে গড়ায় এমন চুল। বলি রূপ দেখে কি মানুষের বিচার হয়? আমি বাবা এই গেলাম। ওনার ছেলের জন্য আর বউ আমি খুঁজে দিতে পারবো না। মা, ও মা, কোথায় তুমি? এদিকে এসো, বাজার করে এনেছি, তাড়াতাড়ি এসো। এসেছিস বাবা? দে দে, বাজারগুলো আমার হাতে দে তো। মা, তোমার কোমরের ব্যথাটা কি আবার বেড়েছে? হাঁটতে পারছো না ঠিক মতো? হ্যাঁ রে বাবা, আজ কোমরের ব্যথাটা আবার একটু বেড়েছে। ঘরের অনেক কাজ করলাম কি না, সেজন্য আবার বেড়ে গেছে ব্যথাটা। এত কাজ কেন করতে যাও? আমি না তোমায় নিষেধ করলাম এত কাজ না করতে? আমার ঘরের কাজ আমি করব না তো আর কে করবে রে বাবা? আমার ঘরে তো আর ছেলের বউ নেই যে আমায় একটু সাহায্য করবে। বলি, তোর কি কোনো পছন্দ নেই নাকি? বলি মা, ঘটককে তো অনেক টাকা দিলে, তোমার জন্য কি সে একটা ছেলের বউ খুঁজে এনে দিতে পারছে না? আরে দূর, ও কি সব মেয়ে খুঁজে টুজে নিয়ে আসে। একটা মেয়েও আমার পছন্দ হয় না। মাথার চুল নেই একটারও। আমি আমার ছেলের বউয়ের মাথায় চাই একদম বড়া চুল, যে চুল একদম মাটি পর্যন্ত গড়াগড়ি খাবে। মা, রূপ আর চুল দেখে তো কখনো মানুষের বিচার হয় না। একটা ভালো মনের মানুষ আমি চাই, যে কিনা তোমাকে আর আমাকে দুজনকে ভালো রাখবে সারা জীবন। দাও, এখন কিছু খেতে দাও আমায়, বড্ড খিদে পেয়েছে। সেদিন রাতে পলাশ আর তার মা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা পলাশ উঠে আবার কাজে চলে গেল। পলাশ কাজে চলে যাওয়ার পর পলাশের মা নদী থেকে জল আনতে যাওয়ার জন্য কলসি নিয়ে বাড়ি থেকে বের হলো। কেমন করে যে ছেলের জন্য একটা বউ খুঁজে বের করি, আশেপাশেও এমন কোনো মেয়ে তো চোখে দেখি না। হঠাৎ করেই নদীর থেকে জল নিয়ে আসা একটা মেয়ে পলাশের মায়ের চোখে পড়ল। অনেক লম্বা চুল মেয়েটার, ঠিক পলাশের মা যেমনটা খুঁজছিল। আরে বাহ, কি সুন্দর মেয়েটা! আর কত সুন্দর লম্বা চুল! এমন মেয়েই তো আমি আমার পলাশের জন্য খুঁজছিলাম। কিন্তু মেয়েটা কে? আগে তো কখনো দেখিনি এই গ্রামে। যাই, গিয়ে মেয়েটার সাথে একটু কথা বলি। তুমি কে গো মা?
তোমাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। তুমি এসেছো বুঝি, না কারো বাড়িতে বেড়াতে এসেছো? আমার নাম রূপা। আমি মামার বাড়ি বেড়াতে এসেছি 2 দিন হলো। কে তোমার মামা? নাম কি? রহিম। রহিম আমার মামা। ও, রহিম তোমার মামা। ঠিক আছে মা, যাও, তুমি বাড়ি চলে যাও। দিনে দুপুরে এভাবে এত সুন্দর মেয়েকে ঘোরাঘুরি করতে নেই। যাও মা, বাড়ি চলে যাও। আর চুলগুলো বেঁধে রাখো, কেমন? নদী থেকে পলাশের মা জল নিয়ে তাড়াতাড়ি বাড়ি গেল। বাড়ি গিয়ে আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে রহিমের বাড়ি চলে গেল তার ছেলের জন্য সম্বন্ধ নিয়ে। রহিমও পলাশের সাথে তার ভাগ্নির বিয়ে দিতে রাজি হয়ে গেল। ধুমধাম করে তাদের বিয়ে হয়ে গেল। কয়েক মাস পর কই গো বউ, কই তুমি? আমাকে এক গ্লাস জল দিয়ে যাও, বড্ড পিপাসা পেয়েছে। মা, 1 গ্লাসও কি আপনি নিজে নিয়ে খেতে পারেন না? এটার জন্য আমাকে ডেকে পাঠাতে হয়? এই নিন জল, খেয়ে আমাকে উদ্ধার করুন। বৌমার এমন আচরণে পলাশের মা খুব কষ্ট পেল। বলল, আমার অনেক বয়স হয়েছে মা, এই কোমরের ব্যথা নিয়ে সে কবে থেকেই ভুগছি। এতটা ব্যথা নিয়ে নড়তে পারছিলাম না বলে তোমাকে ডেকেছি। এমন একটু ব্যথায় একদম পটের বিবি সেজে বসে থাকলে হবে না। আমি একা সংসারের সমস্ত কাজ করতে পারি না, মাঝে মাঝে টুকটাক সাহায্য করতে হবে আপনাকে। তাছাড়া আমার এত বড় চুলের যত্ন নিতেও তো অনেক সময় লাগে। ঠিক আছে মা, ঠিক আছে, এখন থেকে আমি তোমাকে কাজে সাহায্য করব। তুমি কিচ্ছু চিন্তা করো না, কেমন? এভাবেই ওদের দিন চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন পলাশের মায়ের শরীর খুব খারাপ করে। সেই খারাপ শরীর নিয়েই সে কাজ করছিল। কাজ করতে করতে একটা সময় জ্ঞান হারিয়ে পড়ে গেল সে। এদিকে পলাশের বউয়ের কোনো খোঁজ খবর নেই, সে তার চুল নিয়ে ব্যস্ত। পলাশ বাড়ি এসে তার মাকে ডাকতে থাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। মা, ও মা, মা, কোথায় তুমি? এ কি, এতক্ষণ ধরে ডাকাডাকি করছি, মায়ের কোনো সাড়া শব্দ নেই। কি ব্যাপার রূপা, মা কোথায়? কোনো সাড়া দিচ্ছে না যে। কি জানি, হয়তো কারো বাড়ি গিয়েছে গল্প করতে, চলে আসবে এখনই। এতদিন হয়ে গেছে তুমি আমাদের বাড়ি এসেছো, কোনোদিন দেখেছো মাকে কারো বাড়ি গিয়ে বসে গল্প করতে? বলেই পলাশ তার মাকে বাড়ির আশেপাশে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে দেখলো বাড়ির পেছনে তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। মা, হো মা, মা, হো মা, এ কি মা, কি হয়েছে তোমার? তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছো কেন? এই রূপা, তাড়াতাড়ি এদিকে এসো। পলাশ তার মাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। দেখল তার মায়ের প্রচণ্ড শরীর খারাপ। এটা দেখে পলাশ তার বউকে বলল, অজ্ঞান হয়ে বাড়ির পেছনে পড়েছিল, আর তুমি কিনা বলছিলে মা কারো বাড়িতে গল্প করছে। এতটা অবহেলা তুমি কেমন করে করতে পারলে? তুমি তো জানোই আমি আমার চুলে তেল দিচ্ছিলাম। আমার চুলে তেল দিতে অনেক সময় লাগে, আর চুলে তেল দেওয়ার সময় অন্য কোনো দিকে আমার নজর থাকে না, তাই আমি খেয়াল করিনি। বেশ, তুমি তোমার চুল নিয়েই থাকো তাহলে, কিন্তু এ বাড়িতে নয়। আজই তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আমার মায়ের থেকে যদি তোমার চুল বেশি বড় হয়, তাহলে আমার এমন বউ বাড়িতে রাখার কোনো দরকার নেই। সাথে সাথেই পলাশ তার বউকে তার মামার বাড়ি দিয়ে এলো, আর বলে এলো তার সমস্ত কাণ্ড কীর্তির কথা। এমন কথা শুনে রূপার মামাও রূপাকে আর বাড়িতে রাখলো না, সঙ্গে সঙ্গে তার গরিব বাবার বাড়ি পাঠিয়ে দিল। সেখানে গিয়েও রূপাকে অনেক অপদস্থ হতে হলো। সে বুঝতে পারল বিয়ের পর স্বামীর ঘর ছাড়া এ দুনিয়াতে আর কোনো আপন জায়গা নেই।
রূপা তার ভুল বুঝতে পেরে স্বামীর বাড়িতে আবার ফিরে এলো। আপনি আমায় ক্ষমা করে দিন মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আপনার উপর অনেক অবহেলা, অনেক অবিচার করেছি। এখন থেকে আমি সব সময় আপনার সেবা যত্ন করব। পলাশের মা বৌমাকে ক্ষমা করে দিল। তারপর থেকে সবাই খুব আনন্দে, সুখে, শান্তিতে বসবাস করতে লাগলো।